আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা একটা মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শালুকের 2 চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্তও সময় লাগলো না। সেই মুহূর্তে আদনান ভাই, শালুকের আদনান ভাইয়ের পাশে কি এরকম হবার তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে। সেদিন আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার। শালুক, এই তোর ভাবি আশা। যদিও ওর নাম হার্দিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতে সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস। একদমে কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের 2 কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্তও দাঁড়ালো না শালুক সেখানে। এক ছুটে ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে, বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা। 1 তলায় 15টা করে রুম। 2 তলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফুল ফলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চি। তার একপাশে 2টা রুমও আছে। আর অন্যদিকে আছে ছোট্ট একটা খুপড়ি আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেলল। ক্লাস 10-এ পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফেলডোস, শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেদিন থেকেই শালুক লজ্জা পেত। সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খ্যাপাতো। সেই ছোট বয়সেই শালুক ধরেই নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশে যাবার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল, জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক। আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খেপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে। হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝল না। বিছানায় উপুর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সবকিছুর সাক্ষী। সেদিনও আকাশ সাক্ষী ছিল, যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে। চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তেই অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝিমঝিমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাচের এপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে। আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশও সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হার্দিকা না ফার্দিকা, মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাঁধ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা টুপ করে আদনানের গালে একটা চুমু খেলো। শালুকের কি প্রচন্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাঁচি দিয়ে কেটে একবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথায় চুল খামচে ধরে কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো এটা শালুক মানতেই পারছে না কিছুতেই।
এই ধ্রুব সত্যিটা কেন শালুকের সহ্য হচ্ছে না শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজায় ধুমধাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচাই আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে, নয়তো ছোট মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেইজ্জতি হইবে না পা? আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দটা শুনে। ভাবি? মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলে 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবার 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুপু। তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ভ্রু কুঁচকে শালুক সরে গেল। বড় চাচা পাশের চেয়ারে খালি ছিল, শালুক সেখানে গিয়ে বসল। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সবকিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক পারল না, তবে অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলোও খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখলে যে মেয়ে নাক সিটকায়, সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা ভুনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনে রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার শালুক, এসব কি? কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা। করলা তো কখনো খাই না, তাই আজ একটু চোখে দেখলাম। হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগেই আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি। আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এসে শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালু, এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালু? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়ার ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের চুরি মেলা ভার। বরফুর মেয়ে নয় না আপা, আদনান ভাইকে ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তাদের সায় দিত। সে হচ্ছে ধরে মাছ, নাচই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে ছেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশা কে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সব সময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে এটা নিয়ে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফে সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বুঝিসই তো চাচা চাচি কেন এত আদর যত্ন করছে। রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক? তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের 2 চোখ আবারও অশ্রু সজল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে না কান্না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককেও যেতে হলো, নয়তো মায়ের হাতে মার সব পিঠের উপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো। মা চাচি ফুপুদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর। দাদির জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মতির মায়ের জন্যও শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর, একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে,
ফেলটুস আবার কেমন রাগ দেখায়। এই রাগ ফেলটু মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে, কিছু বলতে পারলো না। মনে মনে শপথ নিল সেও ভালো করে লেখাপড়া করবে, সবাইকে দেখিয়ে দিবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে এলো। আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাইরে বাগানে হাঁটছে। 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল। নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবেই, আমি তো ফর্সা মেয়ে, মেয়ের বাবাও ফর্সা, এর জন্য আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি, আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না, হার্দিকাও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা, চাচি, ফুপু, দাদি এরা সবাই পরের ব্যাচে বসে। শালুকের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে রাখলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10 থেকে 12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে ধ্রুপদীর ছোট বোন। উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দিয়ে যাও তো আশা, যদি তুমি না খাও নিধিকে আবার সব সময় পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এই সব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায়, এই মেয়ে এখনই। ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এই নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরের জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হওয়ার স্বপ্ন 2 চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না। অথচ 2 চোখ ভর্তি মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য। হাসনা 1 লোকমা শালুকের মুখে দিচ্ছেন, 1 লোকমা শান্তর মুখে দিচ্ছেন।
নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদা জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছো আপা? ফরিদা চোখ নিচু করে বলল, আমার কল কি ও কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো ও মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ ছবি না তুই, আর হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা, ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে, 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো, আজ সকালেই তোর ভাই এসেছে। খোকার ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙাভাঙি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এইবার আর না এসে পারছি না বাসায়। রাতের ট্রেনেই উঠেছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সব সময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশ ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো। ধ্রুবর কথা শুনে ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু হয়ে বললেন, আপা, ধ্রুব রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দা তো তারও এক কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার উপর খড়ার ঘা বুঝি একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ঝোপের ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা এখন আমারে যদি কয় একটা সুতা এনে দিতে, আমি তাও আনতে পারুম না। স্টার জলসা অখনই আমার সিরিয়াল দেখনের সময়, এখন আমারে ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সীতারা বেগম রুমে যাবেন, তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা 2 জন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল। 2 বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গোছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে। টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল, শালুক সেগুলোর দিকে এদিক সেদিক করে রেখেছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতের রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করে যে এই লেখাটা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকর কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা গোটা করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায়, এজন্য আমার পড়ালেখা ঢোকে না। সেদিন এক বিষয়ের হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারেনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবর উপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সবকিছুতে, বিশেষ করে পড়ার ব্যাপারে
যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর। এই মাথায় পড়ালেখার চাইতে বেগুন টমেটোর চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে, শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা। শালুককে পড়ানোর জন্য সবসময় খ্যাপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক একটু পড়ে। কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারেই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারত, তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করত। অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে পাস মার্কস পায়। আশেপাশে সবার থেকে দেখে দেখে মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোট ফ্রিজটা মুছলো। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো ক্রেস্ট মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোর আর চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেঝো চাচির মতোই। ভয়ার্ত স্বরে শালুক বলল, আপা ছবিটা এখানে লাগালো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না। এই ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবেন কে জানে। ফিসফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখ আপা, ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুক্ষণ ভেবে বলল। শালুক কোনো কথা বলতে পারলো না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ নিল যখন দেখল আদনান ভাই আর ফারদিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুবর রুম থেকে বের হয়ে এলো। ধূপধাপ পা ফেলে শালুক চলে গেল নিজের রুমের সামনে। গিয়ে শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে। এই ফারদিকা কি আদনান ভাইয়াকে আবারও চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল করছে আবছা অন্ধকারে। চমকে উঠল শালুক। এই ফারদিকা মেয়েটা ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারলো না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে, এই ব্যাপারটাই শালুক যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফারদিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফারদিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্ঝিকে ফিসফিস করে বললেন, এটা বাংলাদেশ আশা, এখানকার কালচার অন্যরকম। সবাইকে মনে করবে তোরা একসাথে একই বিছানায় থাকলে। তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নই। আমেরিকাতেও আমরা প্রায় সময় একই বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানা ভংঝুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমোতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয়, কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটা চলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না। তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আদনান্নার বাচ্চা, আমার নামে এসব মিথ্যে কথা বললি তুই? মনে রাখিস এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব, তোর আর তোর ফারদিকার উপরে। যদি না করি তবে আমি ফেল টু শালুক না।
এই দোতলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই দোতলার যদি না করি তবে এই দোতলা ভূমিকম্পে ভেঙে যাবে। শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে। শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেত, এক মুহূর্তও সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালুককে নিয়ে একটা ছোটখাটো দরবার বসবে। বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুল ঘন লম্বা সিল্কি, অন্যদের চুল কোকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না। শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতেই এই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেঝো চাচি সপ্তাহে 2 দিন 3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে। নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় ধুমধাম ধাক্কাতে লাগলো। শালুক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় ধূপধাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল। ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালুক জিজ্ঞেস করার আগেই শাপলা বলল, আদর বিদেশিনী আমার রুমে এসে হাজির, আমার সাথে ঘুমাবে নাকি? আমার কেমন জানি লাগতেছে শালুক, তুইও আয় আমার রুমে। এমনিতে তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলে? শালুক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যাস করছি। আর তোর রুমে 3 জন মিলে গাদাগাদি করে ঘুমোতে পারবো না আপা। ফার্দিকারে দেখলে কখন কি করে ফেলি আমার মাথার ঠিক নেই। আমি কসম করেছি এটা নিয়ে। শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করলো, কিসের কসম? শালুক মাথা নেড়ে বলল, এই 2 তলার কসম। একদিন চরম প্রতিশোধ নিব। এই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস। তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি যদি না করি তবেই 2 তলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে। আদনান না আর ওর পীড়িতের ফার্দিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? শালুক ফিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার চিলেকোঠার ঘরে থাকবো। ভেঙে গেলে 2 তলা যাবে, ওটা তো ভাঙবে না, ওটার কসম তো করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা, তবে এই কসম করতি না। শালুক রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে, আসছে আবার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে। একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে, সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য? কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা এক মুহূর্তে ভুলেই গেছে মাথার চুলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালুক, কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক? জবাব এলো না। ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল শালুক। একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয়, সবসময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল। বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক। মনে মনে একদমে আয়তল কুরসি পড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে। শালুক চোখ তুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। হতভম্ব হয়ে গেল শালুক। এক ঘুমে সে 1 রাত 1 দিন কাটিয়ে ফেলেছে। এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ শালুক টেরই পায়নি। অবাক হলো শালুক আবার কিছুটা, কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে, যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার। তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন? তবে মা নাকি তাও শালুকের কানে যায়নি। ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে। তারপরে শাপলা রুমে গিয়ে বলল, আপা আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা। শাপলা বিরক্ত হয়ে বলল, কানের কাছ থেকে যা তো শালুক, গাধার মতন কথা বলিস। এমনিতেই রাতভর ওই আশা আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কানে ব্যথা হয়ে গেছে, ঘুমাতে পারেনি সারা রাত ধরে। এখন ঘুমাতে দে।
কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর। স্টেশনে কে গেছে তাকে আনতে? শালুক চমকালো। ধ্রুব এখনো আসেনি? তার মানে এখনো সন্ধ্যা হয়নি? আরে সে কিনা ভয় পেয়েছে এই ভেবেছে। সন্ধ্যা হয়ে গেছে। আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো। হাসনা রান্নাঘরে বসে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাচি আর মেঝো চাচি রুটি বানাচ্ছেন, ফুপু রুটি সেঁকছে, শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে, মতির মা মাছ করছেন। শালুক নাক ছিটকালো। এইসব হাবিজাবি ভাজি ভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে কেন সোফায়? শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না, বাবা ছেলে মুখোমুখি হন না, একসাথে বসে খান না। শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন, স্কুলে যাবি কখন? শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না, তাই না? বেঁচে থাকার অধিকার আমারও আছে। আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে। শালুকের ভীষণ বিরক্তি লাগলো। মনে মনে বলল, ফার্দিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ? সে আমি ভালো করেই বুঝি, একদিন সবকিছুর শোধ নিব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি। বাইরে রিকশার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, আমার ধ্রুব বাবা আসছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুছছে। সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা, আর আশা এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। শাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছে ধ্রুব ভাই? ধ্রুব মুস্কি হেসে বলল, ভালো আছি, তোরা সব কেমন আছিস? শাপলা গাল ফুলিয়ে বলল, এতদিনে মনে পড়লো? কিছু না বলে ধ্রুব হাসল। শালুক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস এখানে? আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয়। ব্যাগে সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। ভাত যেন না ভাঙে শালুক, আই রিপিট, ভাত যেন না ভাঙে, তাহলে তোকে দিয়ে আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসছি। চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে। তারপর বলল, তোকে আমি বলেছি। শাপলা নিভে গেল ধ্রুবর চোখ রাঙানো দেখে। ধ্রুবর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মোচড়া করলো। প্রথমে সবগুলোর ভাঁজ নষ্ট হবার পর এলোমেলো করে সবকিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরের চেন খুলতেই শালুক অবাক হলো। ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিরকুটে লেখা, কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পু চলে, আমরা বলি হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে। মেঝো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তোর চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন, ধ্রুব বাবা, এখনো এসব ধরে বসে থেকে কি লাভ? শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না। ধ্রুব কঠোর স্বরে বলল, এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। আজাদ সাহেব থেমে গেলেন। শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন। তারপর নরম স্বরে বললেন, আমাকে মাফ করে দিস দাদা ভাই, আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার জন্য তুই বাবা মা হারা হলি। ধ্রুব হেসে বলল, তোমার কোনো দোষ নেই দাদা, এসব ভেবে তুমি আপসেট হইও না। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ জোরে বাঁধিব। দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল। ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেল ধ্রুব। দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে। মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল। ছবিটি নামিয়ে সোজা নিচতলায় চলে গেল। সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকা ধ্রুব ছবিটি আঁচড়ে ফেললো ফ্লোরে।
মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ। কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল। ফলস্বরূপ নিজের 2 হাত কেটে গেল কিছুটা। চিৎকার করে ধ্রুব বলল, এই কাজ কে করেছে? আমার অপছন্দ জেনে এই কাজ আবারও করেছে ছোট চাচি। এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো? হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে, কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন, বাবা মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল, শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম। এই কাজ আর করো না চাচি, নয়তো ধ্রুবককে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি, এরপর আমাকে আর খুঁজে পাবে না। তারপর হনহনিয়ে দোতলা নিজের রুমে চলে গেল ধ্রুব। রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে। হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল, আমার ভুল হয়ে গেছে আপা। ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে? তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি। ভেবেছি মায়ের ছবি দেখে ধ্রুব রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি ভুল ছিলাম। হাসনা কঠোর স্বরে বলল, এরকম কাজ আর কখনো করতে চেও না আপা। আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না। শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য। একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাইরে থেকে কি একটু বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই, একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে? হাসনা শালুককে ডেকে বলল, ধ্রুবের ঘরে ওর নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক। নাস্তার ট্রে হাতে নিয়ে শালুকের রাগ হলো। সে খেয়েছে হাবিজাবি ভাজিভুজি দিয়ে, অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বাটপারি করলো মা, আমার কি কষ্ট কম হচ্ছে? সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে, শালুকের ব্যথা কেউ বোঝে না। অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়, স্লাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে। ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথায়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতেই বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে ধ্রুবর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজায় নক হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হওয়া সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতে শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসল। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, সেটা ছোটবেলা থেকেই। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছিঁড়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুড়ে দিয়ে বললেন, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার 1 সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খাঁ খাঁ করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুপু ছেলের জন্য কি যে হাপিত্তেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পাই বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দিবে চাচি। তুমি কিছু বলো না কাউকে।
হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার ব্যাগ বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, সারের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুবের সন্দেহ হলো। শালুক তো মৌনব্রত করা মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধলো। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসাব কিছুতেই মেলাতে পারছে না। মুহূর্তেই নিচতলায় চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না, তার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কি জবাব দেবে। সে কি বলবে? আদনান ভাই ফার্দিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে। এই কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কি না এই বেকুব গাধা মেটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো, প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষ যজ্ঞ বাঁধেনি, এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলে গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুমকার দিয়ে বললেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেঝো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল এত বড় করছি আমরা। রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ারস্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে। মা গিয়ে দেখো, কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এ কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে। হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে। চোখ রাঙিয়ে বলল, চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না। তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমের ছ্যাঁকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে, এখন বুঝতে পারছে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল, ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দিবে। তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না, তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে বইবে শালুকের ওপর। এক মগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসল। বিছানার উপর 2 পা ভাঁজ করে বসে বলল, এবার ঝেড়ে গাছ তো শালুক, কোনো হাঙ্কি ভাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, রাগের কারণ কি? শালুকের 2 চোখ জলে টুইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই
কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা চারা দিয়ে উঠল আরো একবার। নেই নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টাচ্ছেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথা চারা দিয়ে উঠেছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছে উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো। আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেননি কখনো। ধ্রুব যেন হাত ছেড়ে বাঁচলো, তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি নাই বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই, ছোটবেলা থেকে উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সে মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এই জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না, আজ কাউকে কিছু বলবো না। আজ তোকে পড়তে হবে না, তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা। আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিকই বলেছে। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতেই গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো, ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুব রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল করে তাকাতেই শালুক ভেঙচি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি। দেখিও কোন কেশবতীর জন্য যে গিফট এনেছো সব আমি দেখেছি। ধ্রুব হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবর চোখ লেগে গেল দেয়ালের দিকে মার্কার পেন দিয়ে লেখা। আমি ধ্রুব সবকিছুতেই সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে, পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলল,
আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা। তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে সব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ জোরে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব তার ভোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে নিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দেবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারো সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন। ধ্রুব গান গাইতে লাগলো। সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছেড়েছে এই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল। তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা ঝামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার তো কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি ফুরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কি রে আপা, এত খুশি যে তুই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরো ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাব আমি, নয়তো মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে। এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামণির আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা? খালা মানে বুঝিস তুই আপা? খালা মানে বুঝিস তুই আপা? মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবশ শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড়, কেউ বোঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো। তবু আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা এই দেখ, আমার 2 চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের এত কষ্ট,
ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মনটা হালকা করে। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আপুর পুচকি মেয়েও শুনে যে এখনো কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারবে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগেই কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন তুই যা বলো 30 সেকেন্ডে বল, বলে বিদায় হো আমার রুম থেকে। শালুক হতাশা হয়ে বলল, প্যাঁচা মুখোটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে ধ্রুব ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বোন না প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাবো উত্তেজনায়। আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক 100 ওরা ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুচু কুচু টুনু মুনু তুই। শালুক হেসে ফেললো শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আর 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিস্বাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বসে রইছেন, নিশ্চয়ই তো জহির ভাইজান আয়শা হাজির, বড় আম্মাই সবাইরে ডাকে। শাপলা শালুক দুই বোন নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখলো সবাই মিটমিটিয়ে হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, হার্টিকা ফার্টিকা দেখলে মনে হয় চামচিকা, আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় তাসা। আশা চমকে উঠলো এসব শুনে। আদনান গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। রাবিশ, এসব কে লিখেছে আশার টি শার্টে? তার স্বরে চেঁচিয়ে বলল। কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটি পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমে দেয়ালেও কে কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া। দুইজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার। কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলি। আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো প্যাঁচা মুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথে ম্যাচ করছে না। আবিবার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তাদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ ভালো লাগে। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয় আরও 3খানা দোকান কিনেছেন।
শালুকের ফুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়া তার নিজের নামে এখনো 2খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরে 4টি গুদাম ঘর, 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে, যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেকদিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সবসময় আড়ালে থাকে। 3 ভাই 3 যা 1 ননদ। শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে